প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়। প্রাক বাজেট ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় যে প্রস্তাবটি করা হবে সরকারি দলের পক্ষ থেকে, সেই প্রস্তাবটি হচ্ছে রাজস্ব আহরণ বৃদ্ধি করা আসন্ন বাজারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এ বিষয়ে বক্তব্য রাখবার জন্য সরকারি দল হিসেবে রয়েছে ময়মনসিংহ থেকে আগত আনন্দমোহন কলেজ এবং বিরোধী দল হিসেবে রয়েছেন ঢাকার দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। দর্শক মণ্ডলী, আমরা প্রথমে আমাদের আজকের এই ছায়া সংসদে দুটি দলের বিতর্কিকদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে ময়মনসিংহ থেকে আগত আনন্দমোহন কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সাবিকুন নাহার বৃষ্টি, মাননীয় ছায়ামন্ত্রী রাকিবুল ইসলাম এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল্লাহিল কাফি। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ঢাকার দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বক্তারা হলো মাননীয় বিরোধী দল নেতা MN মুস্তাফিজুল ইসলাম ইমন, মাননীয় বিরোধী দল উপনেতা আমানুল্লাহ আমান এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সুমাইয়া আক্তার। আজকের এই প্রাক বাজেট বিতর্ক প্রতিযোগিতার এই ছায়া সংসদে যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক আবুল কাসেম, সাধারণ সম্পাদক ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF ও বিশেষ প্রতিনিধি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। পরবর্তী বিচারক সাংবাদিক উম্মুন নাহার আজমি, বিজনেস এডিটর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এরপরে রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। পরবর্তী বিচারক জনাব আবুল বশির খান FCA, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ও CFO, সোশ্যাল মার্কেটিং কোম্পানি SMC। সর্বশেষ বিচারক সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমান, কলামিস্ট ও সাবেক বিতর্কী। সম্মানিত বিচারক মণ্ডলী, যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হলো প্রস্তাব, কৌশল, দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনা 5, উচ্চারণা বাচনভঙ্গি 5, তথ্য প্রদান 5, যুক্তির প্রয়োগ 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5 নম্বরের উপরে সম্মানিত বিচারক মণ্ডলী তাদের বিচার কার্য সম্পাদন করবেন। আজকের এই ছায়া সংসদটি পর্যবেক্ষণ করে আমাদের এই তরুণ বিতর্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য এই মক পার্লামেন্টের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগ CVDর সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনিত হবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আমরা আমাদের ছায়া সংসদের সম্মানিত বিচারক, আজকের বিতর্কিক বন্ধুরা যারা রয়েছেন তাদের এবং একই সাথে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির পরিচয় পেয়েছি, জেনেছি আমরা আজকের বিষয় সম্পর্ক। আমি শুরুতে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের প্রস্তাব উত্থাপন করে এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সাকিবুন নাহার বৃষ্টিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজকের সংসদে উত্থাপিত প্রস্তাবটি হলো রাজস্ব আহরণ বৃদ্ধি করা আসন্ন বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রস্তাবটির পক্ষে অবস্থান করছি। শুরুতেই চলে যাচ্ছি সংজ্ঞায়নে। রাজস্ব বলতে কর এবং কর বহির্ভূত উৎস থেকে সরকারের অর্জিত অর্থকে বোঝায়, যা দিয়ে সরকারি ব্যয় বহন করা সম্ভব। আহরণ বলতে সংগ্রহকে বোঝাচ্ছি। বৃদ্ধি বলতে অন্যান্য বছরের তুলনায় এই বছর বাজেট বাড়ানোকে বোঝাচ্ছি। আসন্ন বাজেট বলতে 2025-26 অর্থ বছরের বাজেটকে বোঝাচ্ছি। প্রধান লক্ষ্য বলতে অন্যান্য লক্ষ্যসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যকে বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, রাজস্ব আহরণ বৃদ্ধি করা কেন আসন্ন বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত তা আমরা 6টি প্যারামিটারের মাধ্যমে আলোচনা করে যাব। 1. বৈদেশিক ঋণের চাপ কমবে। 2. শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন বৃদ্ধি। 3. LDC থেকে উত্তরণের প্রস্তুতি। 4. অর্থনৈতিক স্থিতিশীলতা। 5. ADP অর্থাৎ বার্ষিক উন্নয়ন ব্যয় বাড়ানো যাবে। 6. বাজেটের সুষ্ঠু বাস্তবায়ন। আমি আলোচনা করব ADP এবং বাজেটের সুষ্ঠু বাস্তবায়নে। আমার দলের মাননীয় মন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্য এসে অন্যান্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করে প্রমাণ করে যাবে যে বাজেটের প্রধান লক্ষ্য রাজস্ব আহরণ বৃদ্ধি হওয়াই উচিত। মাননীয় স্পিকার, একটি রাষ্ট্রের যে কোনো অপ্রত্যাশিত কিংবা প্রত্যাশিত ব্যয় কিংবা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবো যখন আমাদের রিজার্ভ পরিপূর্ণ থাকবে। মাননীয় স্পিকার, সর্বশেষ জনশুমারি ও গৃহ গণনা 2023 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16,98,00,000 উপরে, কিন্তু আমাদেরকে হতাশ করছে একটি তথ্য। এর মধ্যে কর নিবন্ধিত জনসংখ্যা 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত মাত্র 1,02,22,000 জন। মাননীয় স্পিকার, এর চেয়েও হতাশাজনক হলো 23-24 অর্থ বছরে প্রায় 39,86,823 জন কর রিটার্ন দাখিল করেছে, অর্থাৎ 39% কর রিটার্ন দাখিল করলেও 61%ই দাখিল করেনি মাননীয় স্পিকার। তথ্যসূত্র TBC নিউজ রিপোর্ট 17 ফেব্রুয়ারি 2025। আমরা চাচ্ছি যারা ট্যাক্স দেয় না এবং যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদের থেকে আদায় করে নিতে। মাননীয় স্পিকার, সারা দেশের মানুষ যেসব পেশায় ট্যাক্স দেয় আমাদের দেশের মানুষ সেসব পেশায় দেয় না, কারণ মাননীয় স্পিকার, অন্যান্য দেশের মানুষের 2টি হাত থাকলেও বাংলাদেশের মানুষের রয়েছে 3টি হাত, ডান হাত, বাম হাত এবং অজুহাত, এবং সেই অজুহাতকে কাজে লাগিয়ে তারা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। আমরা সেই অজুহাতটা বন্ধ করে রাজস্ব আহরণটা বৃদ্ধি করতে চাচ্ছি। মাননীয় স্পিকার, আজকের প্রস্তাবটি যদি বিরোধী দল মেনে না নেন তাহলে বিরোধী দলকে দেখিয়ে যেতে হবে সামগ্রিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে রাজস্ব আহরণ বৃদ্ধি ছাড়াই বাজেটের সক্ষমতা সম্ভব। আমাদের বাজেট, আমাদের দেশ, আমরাই দেশ চালাবো। অর্থ কি অন্য দেশের মানুষ দিবে? প্রশ্ন রেখে গেলাম বিরোধী দলের কাছে।
মাননীয় স্পিকার, এডিপি এর 52% অর্থ আসে রাজস্ব থেকে। যত বেশি রাজস্ব তত বেশি উন্নয়ন প্রকল্প হাতে নিতে পারবো, নতুবা বৈদেশিক ঋণের বোঝা মাথায় নিয়ে আমাদেরকে উন্নয়ন প্রকল্পগুলো চালিয়ে যেতে হবে। যদি রাজস্ব বাড়ানো না যায় তাহলে ঘাটতি পূরণ করতে এডিপি কমাতে হয় বা ঋণ নিতে হয়। কোভিড-19 সময় যখন হঠাৎ রাজস্ব কমে গিয়েছিল তখন সরকারের 18,000 কোটি টাকা এডিপি থেকে কেটে নিতে হয়েছিল। তথ্যসূত্র অর্থনৈতিক সমীক্ষা, অর্থ মন্ত্রণালয়, 2023। সরকার রাজস্ব আহরণ বাড়াতে না পারলে এই নিজস্ব অংশের অর্থ জোগাড় সম্ভব না, ফলে উন্নয়ন প্রকল্পগুলো থেমে যাবে অথবা বৈদেশিক ঋণ নিয়ে প্রকল্প চালাতে হবে, যেটি দেশের জন্য মোটেই শোভাজনক নয়। সরকারি ব্যয় মেটাতে যেমন স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, কৃষি এবং নিরাপত্তা খাতে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যেমন সড়ক, সেতু, বিদ্যুৎ, পানি সরবরাহ, ডিজিটাল অবকাঠামো সহ নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে রাজস্ব আয় বাড়ানো খুবই জরুরি। মাননীয় স্পিকার, উন্নত রাস্তাঘাট থাকায় বিরোধী দল নিরাপদে আজকের এই সংসদে উপস্থিত হয়েছে মাননীয় স্পিকার, নয়তো দুর্ঘটনার কবলে পড়ে চিত হয়ে উপরের আকাশ দেখতে হতো এবং পরবর্তীতে তাদের উন্নত জীবনমান এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য হলেও আমাদের রাজস্ব আহরণ বৃদ্ধিটা প্রয়োজন, যাতে সেটা আমরা স্বাস্থ্য খাতে নিশ্চিত করতে পারি। মাননীয় স্পিকার, স্বনির্ভর অর্থনীতি গড়তে রাজস্ব আহরণ বৃদ্ধি প্রয়োজন। রাজস্ব আয় বেশি হলে দেশ নিজের প্রয়োজন মেটাতে সক্ষম হবে এবং অন্যের উপর পরনির্ভরতা কমে আসবে। আমরা চাচ্ছি নিজের পায়ে দাঁড়াতে, অর্থাৎ দেশকে স্বনির্ভর করতে। মাননীয় স্পিকার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, খাদ্য সহায়তা ইত্যাদি সামাজিক সহায়তা, নিরাপত্তা কর্মসূচি চালিয়ে রাখার জন্য হচ্ছে আমাদের বাজেটের রাজস্ব আহরণটা বাড়ানো প্রয়োজন। নিয়মিত সরকারি সেবা নিশ্চিত করতেও রাজস্ব প্রয়োজন। প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য সেবা কার্যক্রম চালাতে হলেও নিয়মিত বাজেটের রাজস্ব আহরণটা বৃদ্ধি প্রয়োজন। মাননীয় স্পিকার, তাই আশা করছি এই প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা সাবিকুন নাহার বৃষ্টিকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতা এম.এন. মোস্তাফিজুল ইসলাম ইমনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। এমন একটি দেশে বসবাস করি যে দেশে বিনিয়োগ আসে, রাজস্ব আসে, বাজেট আসে, কিন্তু দুর্নীতির কারণে রাঘব বোয়ালরা সেই রাজস্ব পর্যন্ত খেয়ে নেয় মানুষ স্পিকার। ঠিক সেই জায়গা থেকে আমরা বিতর্ক করতে চাই মানুষ স্পিকার। তখন আমার মনে প্রশ্ন জাগে, এই যে রাজস্ব আহরণ করছেন সেই রাজস্ব ধরে রাখার মতো সক্ষমতা এই দেশের আছে কিনা? যেই জায়গায় মানুষ স্পিকার এনবিআর টিআইবি রিপোর্ট বলছে 10,000 কোটি টাকা আত্মসাৎ করে, সেই এনবিআর এর উপর ভর করে মানুষ স্পিকার আপনারা দুটি প্যানেল করা হয়েছে। এখন এই 10,000 কোটি টাকা দুটি প্যানেলে 20,000 কোটি টাকা আত্মসাৎ হবে কিনা সেই গ্যারান্টি এবার যেটা দিতে পারছি কিনা মানুষ স্পিকার। তখন প্রশ্ন জাগে, এই রাজস্ব কি আসলেই জনগণের না রাঘব বোয়ালদের? মানুষ স্পিকার, প্রশ্ন জাগে, আমদানিকারকদের যখন আমাদের দেশে হয়রানি করা হয়, এই ছোট ছোট ব্যবসায়ী তখন ব্যবসা কিভাবে করবে? প্রশ্ন জাগে মানুষ স্পিকার, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ না দিয়ে যখন সালমান এফ রহমান, পিকে হালদারের মতো আপনি তাদেরকে ঋণ দেন, তখন আমাদের দেশে খেলাপি ঋণ হয়। এই রাজস্ব আহরণ করে আপনার দেশে খেলাপি ঋণ আপনি বন্ধ করতে পারবেন কিনা? মানুষ স্পিকার, যখন আমার এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো মানুষ স্পিকার বছরে 10 থেকে 15,000 কোটি টাকা আত্মসাৎ করে, এই রাজস্ব আহরণ করে আত্মসাৎ বন্ধ করতে পারবেন কিনা? যখন মানুষ স্পিকার এই হুন্ডির মাধ্যমে টাকা পাচার হয়, মানুষ স্পিকার আমার দেশে ঋণ খেলাপির জন্য 50 থেকে 60,000 কোটি টাকা মাফ করে দেওয়া হয়, ঠিক সেই জায়গায় মানুষ স্পিকার আমার কাছে মনে হয় যখন আপনি রাজস্ব আহরণকে প্রধান লক্ষ্য করতে চান, সেটা জনগণের রক্তের সাথে বেইমানি করা হয়। মানুষ স্পিকার, আমরা বিশ্বাস করি যে এই জনগণ যার কাছে আপনি রাজস্ব আহরণ করতে চান, সেই জনগণের সুবিধা আপনি নিশ্চিত করতে পারেন নাই। সেই জনগণ যদি আজকে ব্যাংক খাতে যায়, তাকে দুর্নীতির শিকার হতে হয়। মানুষ স্পিকার, যখন সরকারি হাসপাতালে যায় তখন দুর্নীতির শিকার হতে হয়। মানুষ স্পিকার, যখন ভূমি অফিস, এনআইডি সার্টিফিকেট এই সকল নেওয়ার জন্য যায়, সুবিধা নেওয়ার জন্য যায়, তার মর্যাদা পায় না, তার সাথে দুর্নীতির শিকার হয়। মানুষ স্পিকার, এই অসচ্ছল অবস্থা থেকে যখন জনগণকে আপনি রাজস্ব আহরণ করতে চান মানুষ স্পিকার, সেটা জাতির জন্য হাস্যকর ছাড়া আর কিছুই হয় না। মানুষ স্পিকার দেখেন, আজকে মানুষ স্পিকার এই রাজস্ব ঘাটতি কখনোই আপনার জনগণের আহরণের যে অভাবে সেটা দেখা দেয় না, কারণ আমাদের সিস্টেমে আমরা যে রাজস্বটা পাই সেটা ধরে রাখার মতো সক্ষমতা আমাদের কাছে নাই, কারণ আমাদের কাছে দুর্নীতি আছে। মানুষ স্পিকার, আমাদের ট্রান্সপারেন্ট বাজেট আমরা কখনোই দিতে পারি না, জনগণ আজকে জবাবদিহিতার জায়গা আমরা নিশ্চিত করতে পারি নাই। মানুষ স্পিকার দেখেন, আজকে এই স্বাস্থ্য খাতে মানুষ স্পিকার 10,000 থেকে 12,000 কোটি টাকা আত্মসাৎ হয়, এই জনগণ এই দায়টা কে নিবে? মানুষ স্পিকার, তারপর এই শিক্ষা খাতে 5,000 কোটি টাকা আত্মসাৎ হয়। মানুষ স্পিকার, সড়ক অবকাঠামো খাতে 15,000 কোটি টাকা আত্মসাৎ হয়। যখন মানুষ স্পিকার জনগণের রাজস্বের টাকা দিয়ে মানুষ স্পিকার উন্নয়ন না করে মানুষ স্পিকার রাঘব বোয়ালরা এই জিনিসগুলা খেয়ে নেয়, তখন
তখন আমার কাছে মনে হয় যে মাননীয় স্পিকার এই বেইমানি কখনোই এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না। কারণ মাননীয় স্পিকার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমরা খুব বেশি প্রত্যাশী। এই বাজেটের প্রধান লক্ষ্য কি হওয়া উচিত? এই বাজেটের লক্ষ্য হওয়া উচিত জনগণ যেটা প্রত্যাশা করে, একটা স্মার্ট বাজেট, যেটা সাস্টেনেবল হবে, যেটা ম্যানেজেবল হবে, যেটা অ্যাচিভেবল হবে, যেটা মাননীয় স্পিকার ট্রান্সপারেন্ট হবে, মাননীয় স্পিকার যেটা রিসিভেবল হবে। আমরা এমন বাজেট কেন নেই যেটা আমরা সাস্টেনেবল করতে পারি না, আমরা অ্যাচিভই করতে পারি না? রাজস্ব ঘাটতির সবচেয়ে বড় রিজন হচ্ছে আমরা যে ব্যয় পরিকল্পনা করি সেই ব্যয় পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারি না। এই যে দুর্নীতির কারণে, এই যে ঠিকাদারি, টেন্ডারবাজি, এই যে আপনারা কালো টাকা পাচার করেন, এই জিনিসগুলো কেন সাধারণ মানুষের উপর পড়বে? কেন একটা রিক্সা চালক যে দিন আনে দিন খায় তার মাননীয় স্পিকার পরোক্ষ কর দেওয়া লাগে? এই 70% পরোক্ষ নিয়ে আপনারা খুব বেশি চিন্তিত। এই প্রত্যক্ষ কর যারা দুর্নীতি করে তাদের জন্য এই বাজেট কি আছে মাননীয় স্পিকার? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। মাননীয় স্পিকার দেখেন, ঠিক সেই জায়গায় আমরা বলতে চাই যে আমাদের বাজেটটা হওয়া উচিত জন উন্নয়নমূলক, যেটা বাস্তবায়নযোগ্য হবে মাননীয় স্পিকার। এই জিনিসটা এই বাজেটের প্রধান লক্ষ্য। কেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমরা খুব বেশি প্রত্যাশী? আমরা মনে করি এই সরকার হচ্ছে আমার সরকার। তো আমরা দেখতে পারি এই যে সামাজিক খাতের কথা বললেন, শিক্ষা খাতের কথা বললেন, আপনার এই শিক্ষা খাত থেকে যে 5,000 কোটি টাকা বছরে চলে যায় সেটা কেন সাধারণ জনগণকে জবাবদিহিত আপনি করতে পারেন না? এই ট্রান্সপারেন্টের জায়গাটা যদি এই বাজেটে না থাকে, এই বাজেট কখনোই স্বচ্ছতা নিশ্চিত করতে পারে না। আমরা মনে করি জাতীয় রাজস্ব আহরণ করেন, কিন্তু জাতির সামনে এটা কখনোই মূল লক্ষ্য বলে দাবি করেন না। জাতি আশা করে আপনি বাস্তবায়ন করেন, এই বাজেটটা যেন আমার জন্য হয় সেই বাজেট নিশ্চিত করেন। ধন্যবাদ। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী রাকিবুল ইসলামকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজকে মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য শুনে একটি কথাই মনে পড়ছিল, এমটি ভেসেলস সাউন্ড মাছ। মাননীয় স্পিকার, খালি কলসি বাজে বেশি। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা আজকে যে প্রস্তাব, সেই প্রস্তাবটি হলো আসন্ন বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধি করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। এই আজকে মাননীয় বিরোধী দলের নেতা বিরোধী দল থেকে যদি আজকে এই প্রস্তাবটি মানতে না চান, ওনাদের আজকে দেখানো উচিত ছিল যে আসলে আগামী বাজেটে প্রধান লক্ষ্য কোনটি হওয়া উচিত ছিল। আমরা বলছি আগামী বাজেটে প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল রাজস্ব আহরণ বৃদ্ধি করা। ওনারা এই রাজস্ব আহরণ নিয়ে কোনো কথাই বলেননি। ওনার বক্তব্য শুনে মনে হয়েছে যে রাজস্ব আহরণ নিছকই দুর্নীতিবাজদের হাতে অর্থ তুলে দেয়া। মাননীয় স্পিকার, আজকে মাননীয় বিরোধী দলের নেতা বলে গেলেন পিকে হালদারের কথা, বলে গেলেন সালমান এফ রহমানের কথা। আমরা যদি মাননীয় স্পিকার আমাদের দেশকে স্বনির্ভর করতে চাই, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই, তাহলে অবশ্যই রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। আমাদের হয়তোবা দুর্নীতি দমন খাতে অবশ্যই গুরুত্ব বাড়াতে হবে, দুর্নীতি দমন করতে হবে, কিন্তু মাননীয় স্পিকার রাজস্ব আহরণ বৃদ্ধির বিষয়ে কোনো আপোষ করা যাবে না। মাননীয় স্পিকার, বাজেট কেবল একটি অঙ্কের সমষ্টি নয়, এটি একটি জাতির স্বপ্ন পূরণের রোডম্যাপ। আর সেই রোডম্যাপ কার্যকর করতে হলে দরকার শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা, যার স্তম্ভ হলো রাজস্ব। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে উত্থাপিত প্রস্তাবটি, আমি আবারও বলছি, রাজস্ব আহরণ বৃদ্ধি করায় আসন্ন বাজেটে প্রধান লক্ষ্য হওয়া উচিত। মাননীয় স্পিকার, রাজস্বই হলো রাষ্ট্রের জীবনী শক্তি, যার মাধ্যমে শক্তিশালী হয় সকল খাত, গড়ে ওঠে অবকাঠামো, প্রসারিত হয় সামাজিক নিরাপত্তার জাল। তাই মাননীয় স্পিকার, অথচ আমরা দেখি স্বাধীনতার 54 বছরেও রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা তা পূরণ হয়নি। মাননীয় স্পিকার, এবছর সিপিডির গবেষণায় এসেছে কেবল 2023 সালে কর ফাঁকির পরিমাণ ছিল আনুমানিক 2,26,236 কোটি টাকা। মাননীয় স্পিকার, যা গত 11 বছরে বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। মাননীয় স্পিকার, আমরা বলছি এই ফাঁকিটা বন্ধ করবার কথা। তাছাড়া মাননীয় স্পিকার, জিডিপির অনুপাতে আমাদের রাজস্ব আদায় মাত্র 8.5%, যা দক্ষিণ এশিয়া তো বটেই, পুরো পৃথিবীতে অন্যতম সর্বনিম্ন। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, আমাদের এই মুহূর্তে বাজেটের সবথেকে প্রধান লক্ষ্য হওয়া উচিত রাজস্ব আহরণ বৃদ্ধি করা। বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং বাণিজ্যিক প্রতিযোগিতা এবং চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে আমাদের সময় এসেছে নিজেদের সক্ষমতার দিকে তাকাবার, নিজস্ব আয়ে টিকে থাকবার এবং এগিয়ে যাবার। তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা আগামী বছরের 24শে নভেম্বর এলডিসি তথা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করতে যাচ্ছি। আর এর পরপরই কঠিন কিছু চ্যালেঞ্জের মধ্যে আমাদেরকে পড়তে হবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বিদেশি অনুদান এবং সাহায্য বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, বিশ্ব বাণিজ্য সংস্থা তথা ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রাপ্ত শুল্কমুক্ত সুবিধা বাতিল হয়ে যাবে। তৃতীয়ত, বাংলাদেশে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে, বিদেশি ওষুধ আবিষ্কারক প্রতিষ্ঠানগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে হবে এবং জাতিসংঘের নির্ধারিত চাঁদার পরিমাণ বেড়ে যাবে। এই ধরনের অনেক অর্থনৈতিক যে চাপের মধ্যে পড়বে বাংলাদেশ। এটা এডিবি প্রকাশিত একটা প্রতিবেদন বলছে, এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি পণ্যের শুল্ক আরোপ করা হলে বাংলাদেশের রপ্তানি 5.5 থেকে 14% পর্যন্ত কমে যেতে পারে। মাননীয় স্পিকার, অর্থাৎ মাননীয় স্পিকার, এলডিসি থেকে উত্তরণের পরপরই সম্ভাব্য এক অর্থনৈতিক সংকটের মাঝে পড়তে যাচ্ছে দেশ। আর এর পূর্ব প্রস্তুতি হিসেবে প্রধান পদক্ষেপ হতে পারে রাজস্ব আহরণ বৃদ্ধি করা। মাননীয় স্পিকার, স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে উন্নয়নের বৈশ্বিক স্বীকৃতি, কিন্তু ভেতরটা যদি হয় অন্তঃসার শূন্য, তাহলে আমাদের শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যেতে বেশি সময় লাগবে না। মাননীয় স্পিকার, এক্ষেত্রে সবার আগে
থেকে প্রয়োজন নিজেদের অর্থনীতিকে সমৃদ্ধ করা, আর অর্থনীতিকে শক্তিশালী করতে বিদেশি ঋণের উপর চাপ কমিয়ে রাজস্ব আহরণ বৃদ্ধির কোনো বিকল্প নেই। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরা বলছি বিদেশি ঋণের উপর চাপ কমিয়ে রাজস্ব আহরণ বৃদ্ধির কথা। তাই আমরা বলছি আসন্ন বাজেট থেকে রাজস্ব আহরণের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যেন ঘাটতি পূরণে বিদেশি ঋণের উপর নির্ভরশীল হতে না হয়। তাহলে আমাদের দেশের অর্থনীতি স্থিতিশীল হবে এবং আমরা একটি উন্নত সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো। তাই মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি যেন এই ছায়া সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দল উপনেতা আমানুল্লাহ আমানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। সরকার দল বারবার একটি কথাই বলতে চাচ্ছেন যে রাজস্ব আহরণ বৃদ্ধি করা, কিন্তু মাননীয় স্পিকার এই রাজস্ব আহরণ বৃদ্ধি কিভাবে তার যে বাজেটের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে সমাধান করবে তারা এটা একবার বলে জানায় মাননীয় স্পিকার। দেখেন মাননীয় স্পিকার, বাজেটের অন্যতম একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে বাজেট ঘাটতি। এখন বাজেট ঘাটতির জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে রাজস্ব আহরণ যতটা না দায়ী, তার থেকে বেশি দায়ী হচ্ছে বাংলাদেশের প্রতিটা খাতের প্রতিটা সেক্টরে সীমাহীন দুর্নীতি, সীমাহীন লুটপাট, অযাচিত রাজনৈতিক প্রভাব, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির প্রভাবও আছে মাননীয় স্পিকার। দেখেন মাননীয় স্পিকার, আপনার অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে। আপনার এই ব্যাংক খাতকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটি তুলনা করেছেন কৃষ্ণ গহ্বরের সঙ্গে মাননীয় স্পিকার। শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে দেশের ব্যাংক খাতের দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ এখন 6,75,000 কোটি টাকা, যে অর্থ দিয়ে 13টি মেট্রো রেল বা 22টি পদ্মা সেতু নির্মাণ করা যেত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার ঋণ খেলাপি অত্যাধিক মাত্রায় বেশি মাননীয় স্পিকার। বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের মোট ঋণের 83.16% খেলাপি ঋণ মাননীয় স্পিকার। যেখানে এ সকল প্রতিষ্ঠানে আমানত আছে 22,127 কোটি টাকা, সেখানের বিপরীতে এসব প্রতিষ্ঠানের লোকসান দাঁড়িয়েছে 23,448 কোটি টাকা মাননীয় স্পিকার। এই যখন আপনার অর্থনীতির হৃৎপিণ্ডের অবস্থা, আপনি রাজস্ব আহরণ বৃদ্ধি করে সেগুলো বাস্তবায়ন কিভাবে করবেন মাননীয় স্পিকার? দেখেন আপনার এডিপির কথা বলেছেন তারা মাননীয় স্পিকার। দেখেন আপনার এডিপির বাস্তবায়ন হার কিন্তু কম, যেখানে যেমন 2023-24 অর্থ বছরে এডিপির বাস্তবায়ন হার প্রায় 81% মতো, যেখানে বার্ষিক উন্নয়ন প্রকল্পের মতো নির্ধারিত অর্থই পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। সেখানে আপনার রাজস্ব আহরণ বৃদ্ধি করে আপনি সেটা কোন খাতে কীভাবে বাস্তব করে মাননীয় স্পিকার বলেন? দেখেন আপনার শিল্প খাত হচ্ছে এমন একটা খাত যে খাতের সাথে জ্বালানি খাত, ব্যাংকিং পুরোপুরি সম্পৃক্ত মাননীয় স্পিকার। এখন শিল্প খাতের বর্তমান পরিস্থিতি বুঝতে গেলে একটু বিবিএস এর প্রতিবেদনের দিকে লক্ষ্য করতে হবে মাননীয় স্পিকার। 2023-24 অর্থ বছরের অক্টোবরের তুলনায় চলতি 2024-25 অর্থ বছরের অক্টোবরের ওয়েবিং টেক্সটাইল শিল্পে উৎপাদন কমেছে 29.31%, সফট ড্রিঙ্কস উৎপাদন কমেছে 9.13%, জুট টেক্সটাইল উৎপাদন কমেছে 35.50%, ঔষধ শিল্প উৎপাদন কমেছে 10.81%, ফলজাত খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উৎপাদন কমেছে 18.09%। একই সাথে সিমেন্ট শিল্প, চা কফি শিল্প, ছোট মাঝারি শিল্পের মধ্যে ফিনিশ টেক্সটাইল, হ্যান্ডলুম টেক্সটাইল, নিট ফেব্রিক্স, এমনকি আয়রন ও স্টিল শিল্পের উৎপাদন কমেছে উল্লেখযোগ্য হারে মাননীয় স্পিকার। আপনার শিল্পের উৎপাদন যখন এভাবে হ্রাস পাচ্ছে তখন কিন্তু আপনার রপ্তানি আয় নেতিবাচক প্রভাব ফেলে মাননীয় স্পিকার। তখন এর প্রভাব গিয়ে আপনার রিজার্ভে পড়ে মাননীয় স্পিকার। আপনার বাজেটের লক্ষ্যে এগুলো থাকা উচিত ছিল মাননীয় স্পিকার। দেখেন জ্বালানি ও বিদ্যুৎ খাতে চলতেছে দুর্নীতি ও মহালুটপাট। আপনি গত অর্থ বছরে এই খাতে 35,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছেন। আচ্ছা, এদিকে আপনার ক্যাবের মধ্যে কেবল 2022 সালে বিদ্যুৎ খাতে লোপাট হয়েছে ওই 35,000 কোটি টাকায় মাননীয় স্পিকার। দেখেন আপনি জনগণের থেকে রাজস্ব আহরণ করে সেই টাকায় ভর্তুকি দিচ্ছেন, আবার সেই ভর্তুকি টাকায় কেউ লুটপাট করে তার আখের কথা হচ্ছে মাননীয় স্পিকার। এমন পরিস্থিতিতে রাজস্ব আহরণ বৃদ্ধি করে কি আপনি এই সকল সমস্যার সমাধান করতে পারবেন মাননীয় স্পিকার? আমাদের অন্তর্বর্তী সরকারটা এমন একটা সময় গঠিত হয়েছে যখন দেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও অযাচিত রাজনৈতিক প্রভাব বিদ্যমান। বিগত প্রায় 10 মাসেও যার উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়নি। এমন অবস্থায় আপনি যদি ভাবেন আপনি রাজস্ব আয় বৃদ্ধি করে সেই টাকা দিয়ে আপনি জনগণের জন্য এই করবেন সেই করবেন, এটা আসলে বাস্তবে সম্ভব না মাননীয় স্পিকার। ফ্যাসিজম পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার থেকে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তো এখন সরকার যদি বাজেটকে জন উন্নয়নমূলক ও বাস্তবায়নযোগ্য না করে তার বাজেটের মূল লক্ষ্য রাখে শুধুমাত্র রাজস্ব আহরণ বৃদ্ধি করা, যা এই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে পারবেই না, বরং জনগণের প্রত্যাশাও পূরণ করতে পারবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এরপর আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল্লাহিল কাফিকে তার বক্তব্য প্রদান করবার জন্য। যেখানে আমরা দেশকে স্বনির্ভর করার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছি, সেখানে তাদের কথা শুনে মনে হচ্ছে তারা দেশকে ঋণ নির্ভর রাখতে চায় মাননীয় স্পিকার। ইটস রিডিকিউলাস মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি অর্থনৈতিক স্থিতিশীলতা সম্পর্কে কিছু বলে টোটাল ডিবেটের একটা সামারিকে সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়ে যাব ঠিক কী কারণে রাজস্ব আহরণ বৃদ্ধি করা আসন্ন বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত। মাননীয় স্পিকার, শুরু করছি বিরোধী দলীয় নেতার
একটি যুক্তি খণ্ডন দিয়ে। তিনি বলেছেন যে দুর্নীতি কিভাবে রোধ করে রাজস্বের টাকা সঠিক খাতে কাজে লাগাবো, আত্মসাৎ কিভাবে বন্ধ করবো। মাননীয় স্পিকার, ঠিক সেই কারণেই আমরা আজকের এই বাজেটে, আসন্ন বাজেটে এই রাজস্ব আহরণ বৃদ্ধিকে মূল লক্ষ্য হিসেবে দেখতে যাচ্ছি। মূল লক্ষ্য হিসেবে যখন দেখব, তখন আমরা এটার উপর টোটাল ফোকাস যখন করবো, তখন আমরা যাবতীয় দুর্নীতি বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করবো। মাননীয় স্পিকার, উপনেতা বলে গিয়েছেন যে বাজেটের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করব। মাননীয় স্পিকার, বাজেটের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তো অর্থের প্রয়োজন। যদি আমার অর্থই না থাকে, আমি কি দিয়ে বাজেট চ্যালেঞ্জ মোকাবেলা করবো। মাননীয় স্পিকার, তারা মাননীয় উপনেতা জন উন্নয়নমুখী বাজেটের কথা বলে গিয়েছেন, যেখানে আপনি রাজস্ব আহরণ ছাড়া কিভাবে একটি জন উন্নয়নমূলক বাজেট প্রণয়ন করবেন। মাননীয় স্পিকার, তারা কিন্তু সেটি বলে যেতে পারেনি। মাননীয় স্পিকার, একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই, আর এর মূল ভিত্তি হচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতা। একটি দেশের অর্থনীতি তখনই স্বনির্ভর হয় যখন রাজস্ব আহরণ বৃদ্ধি পায়। মাননীয় স্পিকার, সুইডেন ও নরওয়েতে ট্যাক্স জিডিপির অনুপাত 40%-এরও বেশি। মানুষ কর দিতে আগ্রহী। মাননীয় স্পিকার, কারণ সেখানে সেই রাজস্বগুলো স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক খাতগুলোতে ব্যবহৃত হচ্ছে। মাননীয় স্পিকার, অথচ মাননীয় স্পিকার, বাংলাদেশে এই ট্যাক্স জিডিপির অনুপাত মাত্র 7.9%। IMF শর্ত দিয়েছে 2025 থেকে 26 অর্থ বছরে বাংলাদেশের ট্যাক্স জিডিপির অনুপাত 9% উন্নীত করতে হবে। মাননীয় স্পিকার, জাতীয় রাজস্ব বোর্ড বলছে এই শর্ত পূরণ করতে হলে বর্তমানে যে রাজস্ব আহরণ করা হচ্ছে তার চেয়ে বাড়তি 57,000 কোটি টাকা আহরণ করতে হবে। মাননীয় স্পিকার, সকল চ্যালেঞ্জের মূল চ্যালেঞ্জ হচ্ছে অর্থ সংগ্রহ। যদি অর্থই না থাকে কোনো রাষ্ট্রের, সেই রাষ্ট্র কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবে। মাননীয় স্পিকার, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য স্যার অনেক আগে থেকে রাজস্ব আহরণের বৃদ্ধি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য বড় ধরনের সংস্কার প্রয়োজন। তাই মাননীয় স্পিকার, জুলাই পরবর্তী প্রথম বাজেট হিসেবে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রাজস্ব আহরণ বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প নেই। মাননীয় স্পিকার, ইতিমধ্যে আমার দলের মাননীয় মন্ত্রী বলে গিয়েছেন এলডিসি থেকে উত্তরণের কথা। 2026 সালে যখন আমরা এলডিসি থেকে বেরিয়ে আসবো মাননীয় স্পিকার, তখন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশি পণ্যে যে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা দিচ্ছিল, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। মাননীয় স্পিকার, তখন আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে, তখন আমাদেরকে অনুদানের পরিবর্তে ঋণ নিতে হবে। এই ঋণের বোঝা, এই সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য রাজস্ব আহরণের কোনো বিকল্প হতে পারে না। মাননীয় স্পিকার, দেশের অন্যতম বড় একটি সমস্যা হলো মূল্যস্ফীতি। রাজস্ব আহরণ বৃদ্ধির ফলে এটিকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। কিভাবে দেখাচ্ছি মাননীয় স্পিকার, যখন বেশি রাজস্ব থাকবে তখন সরকার কৃষি, খাদ্য ও উৎপাদনে বেশি বিনিয়োগ করতে পারবে, তখন সরবরাহ বেড়ে যাবে, সরবরাহ বাড়লে পণ্যের দাম কমে যাবে, পণ্যের দাম করলে তখনই মূল্যস্ফীতি কমবে। মাননীয় স্পিকার, আমার দলের প্রধানমন্ত্রী এডিপি নিয়ে বলে গেছেন, আগামী অর্থ বছরে এডিপিতে 14% বাজেট কমানোর কথা ভাবা হচ্ছে। এতে কিন্তু উন্নয়ন খাতে বিনিয়োগ কমে যাবে। মাননীয় স্পিকার, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি রাজস্ব আহরণ বৃদ্ধির প্রতি মূল ফোকাস না করা হয়, তাহলে আগামী অর্থ বছরে এডিপিতে বাজেট আরও কমবে, তাতে করে উন্নতিতে ব্যাঘাত ঘটবে। তাই এডিপিতে বাজেট বৃদ্ধি, আমাদের বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং এডিপিতে বাজেট বৃদ্ধির জন্য এই রাজস্ব আহরণ বৃদ্ধি ছাড়া কোনো বিকল্প নেই। মাননীয় স্পিকার, 24-25 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 5,45,400 কোটি টাকা, কিন্তু এই লক্ষ্য আদায়ে ঘাটতি ছিল 71,476 কোটি টাকা। আমরা যদি রাজস্ব ঠিক মতো আদায় করতে পারি, তাহলে কিন্তু আমাদের লক্ষ্যটা পূরণ হয়ে যেত। মাননীয় স্পিকার, তামাক কোম্পানি, কালের কণ্ঠের রিপোর্ট, তামাক কোম্পানি শুধুমাত্র নিম্নমানের সিগারেটের ক্ষেত্রে 3,784 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। কিভাবে? এমআরপিতে যে মূল্য লেখা থাকে তার থেকে বেশি মূল্যে কাস্টমারদের কাছে সেল করে। এই অতিরিক্ত মূল্যের কিন্তু কোনো শুল্ক মাননীয় স্পিকার সরকারের কাছে যাচ্ছে না। মাননীয় স্পিকার, এইভাবে কর ফাঁকি দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, তারা কিন্তু কোনো একটি মাত্র লক্ষ্যকে প্রধান হিসেবে বলে যেতে পারেনি। মাননীয় স্পিকার, তারা এটিতে ব্যর্থ হয়েছেন। তাই মাননীয় স্পিকার, এই ছায়া সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আজকের এই বিতর্কের মাধ্যমে দেশবাসীর কাছে অনুরোধ জানাতে চাই, সরকারকে হেল্প করতে, দেশকে এগিয়ে নিয়ে যেতে কর দানে এগিয়ে আসুন। আপনি যদি ভেবে থাকেন যে কর দানে আপনার আংশিক ক্ষতি হচ্ছে, তাহলে আপনি মনে রাখবেন, আপনি যদি কর না দিন ঠিক মতো, তাহলে আমাদেরকে বিদেশ থেকে ঋণ নিয়ে আসতে হবে। এতে করে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং পণ্যের দাম বেড়ে যাবে, তখন আপনি এবং আপনার দেশ ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সুমাইয়া আক্তারকে তার বক্তব্য প্রদান করবার জন্য। শুরু করছি আজকে আমার গভর্নমেন্ট হুইপ থেকে। তিনি আজকে কিছু কথা বলে গেছেন যে সুইডেনের মানুষ কর দিতে অনেক আগ্রহী। আপনাকে বুঝতে হবে সুইডেনের পরিস্থিতি আর বাংলাদেশের পরিস্থিতির মধ্যে পার্থক্যটা কি। সুইডেনের মানুষ স্পিকার বিড়ির প্যাকেটের এমআরপি বদলে অতিরিক্ত টাকা জনগণের থেকে নেওয়া হয় না দেখেই তারা কর দিতে রাজি হয়। মানুষ স্পিকার, প্রথম জিনিসটা একটু খেয়াল করেন, তারা বলতেছে আজকে রাজস্ব ঘাটতি হচ্ছে, তারপরে উন্নয়ন প্রকল্পগুলো আপনারা রাজস্ব আহরণ ছাড়া কিভাবে করবেন। মানুষ স্পিকার, এই যে একটু আগে আমার উপনেতা বলে গেছে যে একটা মেট্রো রেলের খরচ যা হয়েছে তা দিয়ে 13টা মেট্রো রেল করা যায়, তো সেই টাকা আপনি রাজস্বর খাত থেকেই তো নিয়েছেন বা বিদেশ থেকে নিয়েছেন। এই টাকাটা আপনি যদি প্রপারলি উন্নয়ন খাতে নিতেন, তাহলে আপনার কিন্তু এই দুর্নীতিটা যদি আপনি কম করতে পারতেন, তাহলে দেশের উন্নয়ন কিন্তু আসলেই সম্ভব হতো। মানুষ স্পিকার, দেখেন এরপরে কথা আসতেছে পিএম এর কথায় যদি একটু যাই। মানুষ স্পিকার, তারা আসলে বলছেন যে তারা সামাজিক নিরাপত্তা খাতে কিছু ভাতা বাড়িয়েছে। মানুষ স্পিকার, দেখেন কত টাকা বাড়ানো হয়েছে। প্রতিবন্ধী খাতে
আগে ছিল 850 টাকা, এখন সেটা অনেক বাড়িয়ে 900 টাকা করা হয়েছে মানুষ স্পিকার, মাত্র 50 টাকা বৃদ্ধি করা হয়েছে। মানুষ স্পিকার দেখেন, মানুষ আসলে আপনার কাছে কি চায়, জনগণের প্রত্যাশা নিয়ে যখন এত কথা বলেন, আপনাকে বুঝতে হবে জনগণ আসলে কি প্রত্যাশা করে। এটার জন্য যদি বলি মানুষ স্পিকার দেখেন, টিসিবির লাইনে, টিসিবির যে ট্রাকগুলো আসে সকাল 10টার সময় বা 11টার সময় আসে, ভোর রাত 4টা থেকে মানুষ এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কারণ সেই মানুষগুলো মানুষ স্পিকার অতি দরিদ্রর কাতারে পড়ে। আপনার দেশে আপনি যদি দরিদ্র দূর না করতে পারেন, আপনার জনগণ বান্ধব বাজেট দিয়ে আপনি যদি তাদের জীবনমান উন্নয়নের কাজ না করতে পারেন, তাহলে আলটিমেটলি এই বাজেটের আপনি যেটাই মূল লক্ষ্য রাখেন না কেন, আপনার দেশের উন্নয়ন কোনোদিন সম্ভব হবে না মানুষ স্পিকার। মানুষ স্পিকার দেখেন, একটা ব্যাপার হচ্ছে যে একটা কথা আছে বাংলাতে, যে বাগানে ভ্রমর আসে না সে বাগানে ফুলও ফোটে না। মানুষ স্পিকার, মজার ব্যাপার হচ্ছে আপনি যদি ফুল ফুটাতে চান তাহলে আপনাকে প্রথমে এনশিওর করতে হবে যে ওই বাগানে ভ্রমর আসে কিনা। আপনি যদি ভ্রমর এনশিওর করতে পারেন, ফুল আপনি অটোমেটিক পাবেন। এখন মানুষ স্পিকার দেখেন, আপনার ব্যাপারটা হচ্ছে আপনার দেশে বর্তমানে বেকারত্ব নিয়ে যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন যে বর্তমানে আপনার সব যে পরিমাণ বেকার, বা আমরা যখন দেখি যে মাত্র এই কয়দিনে, মাত্র 10 থেকে 12 মাসের মধ্যে 14% বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে মানুষ স্পিকার দেশে। অর্থাৎ আপনার দেশের এই যে 14% বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে, এই ধরনের বেকারদের ক্যাটাগরি কি, তারা পুরো সপ্তাহ জুড়ে 1 ঘন্টা কাজ করতে পারে না মানুষ স্পিকার, তাদের এই কর্মসংস্থানের সুযোগটা নাই। তাহলে আপনি তাদের থেকে প্রত্যক্ষ করটা নিবেন কিভাবে? আমাদের যে শিক্ষা খাত বলেন, শিল্প খাত বলেন, বা আমরা সবসময়, একটু আগে আমার দলনেতাও বলে গেছে যে ডক্টর ইউনূস বলেছেন যে আপনারা চাকরি নিজেরা না খুঁজে আপনারা হচ্ছে চাকরি দেওয়ার দিকে ফোকাস করেন। এখন মানুষ স্পিকার, আমি চাকরিটা দিব কিভাবে? আমি যখন আমার টিম বানাতে যাই সেখানে দুর্নীতি, আমি যখন আমার অ্যাডমিন প্যানেলের কাছে কোনো কাজের জন্য যাই সেখানে দুর্নীতি। আমি যদি মানুষ স্পিকার এখন একটু অ্যাডমিন প্যানেল, আজকে আমরা যে এনবিআর নিয়ে কথা বলছি, এনবিআরকে তো 2টা ভাগ করা হয়েছে, আমি যদি একটু অ্যাডমিন প্যানেলের দুর্নীতি নিয়ে কথা বলি, তাহলে সেখানে দেখেন পল্লবীতে সাব রেজিস্ট্রার প্রদীপ শুধুমাত্র একটা দলিলেই ঘুষ নিচ্ছে 30 লক্ষ টাকা মানুষ স্পিকার। এই জায়গা থেকে আপনি এই দুর্নীতি যদি এখন তাদেরকে নিয়ে আসছেন আপনি কোথায়? সেই দুর্নীতি দমন করার জন্য এনবিআরে। মানুষ স্পিকার, হাস্যকর ব্যাপার হচ্ছে শিয়ালের কাছে মুরগি দেওয়া ছাড়া আর কিছুই এখানে দেখা যাচ্ছে না মানুষ স্পিকার। মানুষ স্পিকার, এই যখন অবস্থা, তখন আসলে আমাদের মূল উদ্যোগটা কি, বা আমরা আসলে কি চাচ্ছি এই জায়গা থেকে, বা তারা আজকে বারবার লক্ষ্য নিয়ে কথা বলছে, আমরা আসলে মূলত এইটা বলতে চাচ্ছি, আপনি যেই বাজেটই দেন না কেন, আপনার মূল লক্ষ্যমাত্রা হতে হবে আপনার জনগণের কল্যাণের জন্য, বা জনগণমুখী, এবং সেটা বাস্তবায়ন যেন সুপরিকল্পিতভাবে হয়, সেটা আমরা আপনাদের কাছ থেকে আশা করছি। আপনি আজকে অনেক বড় বাজেট দিলেন, কিন্তু সেটা 50%-এর বেশি বাস্তবায়নই করতে পারলেন না দুর্নীতির কারণে, তাহলে সেই বাজেট দিয়ে আলটিমেটলি আমার কোনো লাভ হবে না মানুষ স্পিকার। তাই আমরা চাই যে আপনার ওই কম বাজেটই হোক, কিন্তু শতভাগ সেটা বাস্তবায়িত হোক। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদে 6জন বক্তাকে তাদের বক্তব্যের জন্য। যুক্তি খণ্ডন পর্বে আবারও দুই দলের দলনেতাদের কিছু কথা শুনে নিতে চাই, এবং সেই কারণে আমি সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলনেতা এম.এন. মুস্তাফিজুল ইমনকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ছায়া সংসদের এই পর্যায়ে মনে হচ্ছিল যে আমি সরকারি দলকে আবার স্বৈরাচারী দূষরের সাথে তুলনা করতে পারি। কেন মানুষ স্পিকার? দেখেন, আজকে যখন তাদেরকে প্রশ্ন করি তারা উত্তর দেয় আজকে আমাদের লক্ষ্য হচ্ছে বাজেট পূরণ করা। আপনার কথা হচ্ছে জনগণ কি দেখতে চায় কিনা আপনি 10,000 কোটি টাকার বাজেট করেছেন? জনগণ দেখতে চায় সেটা আপনি বাস্তবায়ন করতে পেরেছেন কিনা। দেখেন মানুষ স্পিকার, জিনিসটা খুব সহজ। তারা চায় যেন বাজেটটা পূরণ হোক, আমরা চাই এই বাজেটটা হোক জনগণের, যেন চা শ্রমিক মনে করি এই বাজেটটা আমার, এই বাজেটে আমার জন্য সুবিধা আছে। ঠিক সেই জায়গায় তারা বলছে এডিপির কথা। আমরা দেখতে পারি এডিপিতে 81% বাস্তবায়নে আপনি করতে পারেন নাই, তাহলে এই বাজেট কার পেটে যায়? এই বাজেট যায় মানুষ স্পিকার পিকে হালদারের পেটে। এই মানুষগুলোকে কখনই আপনি সিস্টেম থেকে দূর করতে পারেন নাই মানুষ স্পিকার। মানুষ স্পিকার দেখেন, আজকে সংসদে সে কি বলার চেষ্টা করেছে যে কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি মিলে নাই। কেমনে মিলবে? আপনার 1,78,000 কোটি টাকা যখন হচ্ছে আপনার আত্মসাৎ করা হয় খেলাপি ঋণের মাধ্যমে, আপনি যখন 50 থেকে 60,000 কোটি টাকা আপনি মাফ করে দেন, সেটা আমার দেশের জন্য খুব বেশি অন্যায় করা হয়, তখনই আমাদের অর্থনৈতিক মুক্তি মিলে না মানুষ স্পিকার। মানুষ স্পিকার দেখেন, আজকে সে স্বীকার করে নিয়েছে যে না, আমাদের নতুন আইন প্রণয়ন করা উচিত। এক্স্যাক্টলি আমরাও বলতেছি আপনি রাজস্ব আহরণ না করে নতুন আইনের দিকে ফোকাস করেন, সিস্টেমকে রিফরমেশন করেন। আপনার বাজেটটা যেন এটা বাস্তবায়ন করতে পারে, এই বাজেটটা যেন জন উন্নয়নমূলক হয়, বাস্তবায়নযোগ্য হয়, সেই এক্স্যাক্টলি সেই পয়েন্টে আমরা বোঝানোর চেষ্টা করছি মানুষ স্পিকার। দেখেন, আজকে বলতেছে যে রাজস্ব বাড়ালে আমরা সামাজিক খাতগুলোতে ভর্তুকি দিতে পারবো, কৃষি খাতগুলোতে ভর্তুকি দিতে পারবো। তাহলে আগের বছর যখন 70,000 কোটি টাকার অপচয় করেছেন ভর্তুকির নামে, সেই জবাবটা কে দিবে মানুষ স্পিকার? মানুষ স্পিকার
দেখেন আজকে বলেছে কর ফাঁকি দেয়, তারপর হচ্ছে বাংলাদেশের এমআরপি হচ্ছে বসিয়ে দেয়। কথা হচ্ছে এই যে এমআরপি বসালো, এই কোম্পানিগুলোর বিরুদ্ধে আপনি কি করেছেন যেন পরবর্তী তার এমআরপি না বসাতে পারে? মানে স্পিকার, এই যে এডিবিতে 81% আপনি বাস্তবায়ন নিয়ে করতে পারেন না, সেখানে রাজস্ব আহরণ করে আলটিমেটলি আপনি কি বুঝাতে চান জাতির সাথে? মানুষ স্পিকার, তাই আমরা মনে করি জাতির রক্তের সাথে আর বেইমানি করেন না, বাস্তবায়নে মনোযোগ দেন। এই বাস্তবায়ন যদি করতে পারেন এই বাজেট জাতির হবে। আমরা চাই এই বাজেট অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে প্রত্যাশা রাখি, এই বাজেট আমার বাজেট, হ্যাঁ আসলে এই বাজেটটা আমার হোক। ধন্যবাদ। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা সাবিকুন নাহার বৃষ্টিকে তার সর্বশেষ বক্তব্য উপস্থাপন করবার জন্য। বিরোধী দলীয় নেতা বলে গেলেন এনবিআর এর 10,000 কোটি টাকা আত্মসাতের কথা। বিরোধী দলের নেতা হয়তো বা জানেন না এনবিআর কি ইতিমধ্যেই 2টি ভাগে ভাগ করা হয়েছে স্বচ্ছতা যাতে বজায় থাকে সেই জন্য। বিরোধী দলীয় উপনেতা বলেছেন এনবিআর এর মতিউর দুর্নীতি করেছেন, তাই দুর্নীতি বন্ধ করতে হবে। এখন কিন্তু ফ্যাসিস্ট হাসিনা নেই এবং তার ছাগল কাণ্ডের মতিউর নেই। মাননীয় স্পিকার, প্রস্তাব ছিল প্রধান লক্ষ্য। তারা বলেছে দুর্নীতি নিয়ে, স্মার্ট বাজেট নিয়ে, বেকারত্ব নিয়ে, মূল্যস্ফীতি নিয়ে, বাজেট বাস্তবায়ন নিয়ে তারা আসলে কোনটাকে প্রধান লক্ষ্য করতে চেয়েছেন সেটা কিন্তু তারা বলে দেয়নি। মাননীয় স্পিকার, আমার যদি সম্পদই না থাকে, আমার যদি খাবারই না থাকে, আমি ভাগাভাগি করবো কি নিয়ে, আমি চুরি করবো কি? ওনারা বললেন ওনাদের সংসদ সদস্য বলেন দারিদ্র দূরীকরণের কথা। আমি নিজেই যখন অন্য দেশ থেকে ঋণ ভিক্ষা করে আনবো, আমাদের ময়মনসিংহের ভাষায় একটা কথা আছে, নিজেই আনছি মাইগ্যা তোরে দেম কইতো। মাননীয় স্পিকার, তাই আমাদের আগে রিজার্ভকে পরিপূর্ণ করতে হবে। রিজার্ভকে পরিপূর্ণ করতে হলে আমাদেরকে অবশ্যই রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। মাননীয় স্পিকার, আমাদেরকে যারা ট্যাক্সটা ফাঁকি দিচ্ছে তারা দুর্নীতিবাজদের কথা বলছেন, কিন্তু যেসব জনসাধারণ সামর্থ্য থাকা সত্ত্বেও, কর নিবন্ধন থাকা সত্ত্বেও তারা কর দিচ্ছেন না, তাদেরকে তারা সাধু তুলসী পাতা বানিয়ে ফেলেছেন। মাননীয় স্পিকার, খালি হাই হতাশা, দুর্নীতি। মাননীয় স্পিকার, অতীতে হয়নি বলে যে ভবিষ্যতেও হবে না এমনটা না। তারা বলছে অতীতে হয়নি, এর মানে এই না ভবিষ্যতে হবে না। ভবিষ্যতে আমরা করে দেখাবো বলেই বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধি করতে চাচ্ছি। আজকের এই ছায়া সংসদে দুর্নীতি রোধ করার প্রধান লক্ষ্য নিয়ে আমরা এখানে আসিনি। আগে আমাদের রিজার্ভ বাড়াতে হবে মাননীয় স্পিকার, এবং সেই রিজার্ভ অনুযায়ী দেশের আর্থসামাজিক সামগ্রিক উন্নয়ন, এডিপি, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, সব খাতে আমাদেরকে বাড়াতে হবে মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, এই সংসদে প্রস্তাবটি যাতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্যের মাধ্যমে আজকের এই ছায়া সংসদের কার্যক্রমকে শেষ করবার জন্য। আমরা বাজেট আসে বাজেট যায়, আমরা সেই বাজেট কি গরিব দুঃখী মেহনতি মানুষের, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কি ভাগ্যের পরিবর্তন করতে পারে? তাদের জন্য কি নতুন কোনো দিক নির্দেশনা দেখাতে পারে? আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা বহু সরকারের বাজেট দেখেছি, আমরা গণতান্ত্রিক সরকারের বাজেট দেখেছি, আমরা স্বৈরাচার সরকারের বাজেট দেখেছি, আমরা ফ্যাসিস্ট সরকারের বাজেট দেখেছি, সামরিক সরকারের বাজেট দেখেছি, বিনা ভোটের সরকারের বাজেট আমরা দেখেছি। আমরা প্রত্যাশা করতে চাই এই বাজেটটি যাতে গরিব দুঃখী মেহনতি মানুষের, রিক্সা চালক, চা শ্রমিক সহ সকল শ্রেণী পেশা মানুষের কল্যাণে এই বাজেটটি ঘোষিত হয়, সেরকম প্রত্যাশা আমরা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে গিয়ে যে কর ব্যবস্থাপনার মধ্যে বৈষম্য, দুর্নীতি, কর আহরণ প্রক্রিয়ার মধ্যে নানা রকমভাবে অস্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, মানুষের কর ফাঁকির যে প্রবণতা, সে প্রবণতা দেশের মধ্যে 3 থেকে 4% বেশি মানুষ কর প্রদান করে না। শুধুমাত্র যারা কর প্রদান করে তাদেরকেই করের জালে আবদ্ধ করা হয়। নতুন যে করের আওতা বৃদ্ধি করবার জন্য সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষণীয়ভাবে দেখতে পাই না। সে কারণে যে কোনো বাজেটই ঘোষণা হোক না কেন, আমাদের অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে আমাদের বর্তমান যে কর ব্যবস্থাপনা রয়েছে, সেই কর ব্যবস্থাপনাকে যদি আমরা ঢেলে সাজাতে না পারি, আমরা যদি জনগণ কর প্রদানে উৎসাহিত না হই, আমরা যদি দেশের উন্নয়নের জন্য, আমরা অভ্যন্তরীণ আয় বৃদ্ধির জন্য কর প্রদান না করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে যে রাজস্ব আয় বৃদ্ধি করে আমাদের কর প্রদান করে দেশকে উন্নয়ন করবার কথা যেটি বলছি, সেটি কিন্তু আমাদের জন্য বড় চ্যালেঞ্জের হয়ে যাবে। আমরা বিগত সরকারের আমলে কি দেখেছি? এই জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে দেশে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব গ্রহণ করেছে। অত্যন্ত একটা সন্ধিক্ষণে এই বাজেটটি ঘোষিত হচ্ছে। 9-10 মাসের মধ্যে এই বাজেট ঘোষণা করবার পূর্বে দেশে 200 থেকে 250 নানামুখী আন্দোলন হয়েছে, আন্দোলনের আর শেষ নাই। ঠিক সেই পর্যায়ে এসে এই সন্ধিক্ষণে যখন বাংলাদেশের রিজার্ভটা বাড়ছে, আমরা ব্যাংকিং খাতে কিছু সংস্কার করবার চেষ্টা করছি, আমরা জ্বালানি খাতে কিছু সংস্কার করে সেগুলিকে আমরা রিপেয়ার করবার চেষ্টা করছি, ঠিক সেই সময় এসে যখন এই বাজেটটি ঘোষিত হতে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কাছে নানামুখী প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে এই বাজেটটি, ঘোষিত বাজেটটি আসলেই কি আমাদের জনকল্যাণের মতো বাজেট হবে, না পূর্বেকার মতো গতানুগতিক বাজেট হবে? সেই প্রশ্ন কিন্তু সকলের মধ্যে হচ্ছে। আমরা বিগত সরকারের আমলে দেখেছি প্রত্যেকটি বাজেট
যেটি বিশেষ করে গত 15-16 বছরের বাজেটের কথা বলি, প্রত্যেকটি বাজেট লুটপাটের জন্য সে বাজেট করা হয়েছিল। সে বাজেট করা হচ্ছে দুর্নীতির জন্য, সে বাজেট করা হচ্ছে অর্থ পাচারের জন্য, সে বাজেট করা হচ্ছে ব্যাংক লুটের জন্য। সুতরাং গত সরকারের আমলের যে বাজেটগুলি আমরা দেখেছি, সেই বাজেটগুলি দেশকে লুটপাট করে একেবারে খাদের কিনারে নিয়ে যাবার জন্য সেই বাজেট ঘোষণা করা হয়েছিল। সেই বাজেট আমরা প্রণয়ন করতে দেখেছি এবং আমরা দেখেছি বিগত সরকার $100 বিলিয়ন বেশি ঋণের বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে তারা পালিয়ে গিয়েছে। আমাদেরকে এখন প্রতি বছর $2 থেকে $2.5 বিলিয়ন আমাদেরকে এই ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি ঋণের সুদ পরিশোধ করতে হবে। তাই আমরা ভাবতে কষ্ট হচ্ছে যে লুটতারাজের যে বাজেট বিগত সরকার দিয়েছে, যে বাজেটের মধ্যে দিয়ে সরকার লুটতারাজ করেছে, আমাদের মাথায় $100 বিলিয়ন ঋণের বোঝা রেখে পালিয়ে গিয়েছে। সেই গতানুগতিক বাজেট যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদেরকে হতাশার জায়গায় তৈরি হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা, কিন্তু সেই প্রত্যাশিত জায়গায় যদি আমাদেরকে অ্যাড্রেস করতে হয় তাহলে ছাত্র জনতার গণবিপ্লবে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যে ছাত্ররা রয়েছে, সকলে কিন্তু একসাথে চলতে হবে, একসাথে কাজ করতে হবে। বর্তমানে দেশের রাজনৈতিক যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে সরকারকে কিন্তু অনেক সময় বিব্রত করছে। আবার যারা রাজনৈতিক দল আছে তারাও কিন্তু তাদের যে দাবি দেওয়ার কথা বলছে সেগুলি কিন্তু সরকারকে বিবেচনা আনবার জন্য অনুরোধ করা যেতে পারে। আমরা কি দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এখনো পর্যন্ত আমরা দেখিনি যে বিগত সময় অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, কর খেলাপিদের একটা তালিকা প্রণয়ন করবার জন্য যদি তাদের তালিকা প্রণয়ন করে সেগুলো যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু লুটতারাজের ধারাবাহিকতা সেটি বন্ধ হবে। দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, যারা ক্ষমতায় আসবার অপেক্ষায় রয়েছেন, তারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবে। যদি সেই লুটতারাজকারীদের, অতীতের লুটতারাজকারীদের সেই শাস্তিমূলক ব্যবস্থা করে নাম প্রকাশ করা না হয় তাহলে কিন্তু আমরা শোষণ এবং দুর্নীতির পালাবদল দেখতে পাবো। একটি শোষণ ও দুর্নীতিবাজ গোষ্ঠী চলে যাবে, আর একটি শোষণ ও দুর্নীতিবাজ গোষ্ঠী এসে দেশে নতুনভাবে শাসন ক্ষমতা গ্রহণ করবে। তাই আমরা ইতিপূর্বে যাদেরকে বাংলাদেশের অর্থ লুটপাটকারী, ব্যাংক লুটপাটকারী, বাংলাদেশের দুর্নীতি, অনিয়ম, মেগা প্রজেক্টের দুর্নীতি করেছে, তাদের দৃশ্যমান শাস্তির মাধ্যমে যদি ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে ভবিষ্যতে রাজনীতিতে যারা আসবেন, যারা ক্ষমতা আসবেন, তারা সাবধানতার সাথে দেশ পরিচালনা করবেন আমরা আশা করি। আমাদের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ এবং কর্পোরেট ট্যাক্সের যে লবিং রয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপে প্রত্যেকটা ট্যাক্স কাঠামোকে কিন্তু আমরা তছনছ করে দিচ্ছি। একজন যিনি ট্যাক্সের কর্মকর্তা তাকে রাজনৈতিক প্রভাব খাটানো হয়, আবার দেখা যায় কর্পোরেট লবিংয়ের মাধ্যমে অর্থ প্রদান করা, অনিয়ম করা, এসব কারণকে যদি আমরা বের হতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে রাজস্ব আহরণ প্রক্রিয়াকে সেখানে আমরা ত্বরান্বিত করতে পারবো না। আমরা বলছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং সবসময় আমরা বলবার চেষ্টা করি, আমাদের স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে আমাদেরকে সবসময় বরাদ্দ বৃদ্ধির কথা বলে থাকি আমরা, কিন্তু আমরা সবসময় দেখি আমাদের এই 3-4টি কাজ, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, সামাজিক সুরক্ষা, এই খাতগুলি কিন্তু আমাদের বাজেটে বরাদ্দ সবসময় পিছিয়ে থাকে। আমরা আশা করব যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে বাজেট ঘোষিত হতে যাচ্ছে সেই ঘোষিত বাজেটে অন্ততপক্ষে স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা সহ আমাদের এই সকল খাতগুলোকে যাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়, কর্মসংস্থানের লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্টের জন্য বাজেট ঘোষণা করা হয়। আমরা বিগত সময় কি দেখেছি, সমস্ত কাজ কিন্তু একক ব্যক্তির নিয়ন্ত্রণে হতো। পিএমও অফিস থেকে নিয়ন্ত্রণ করে দুর্নীতির সকল কিছুকে নিয়ন্ত্রণ করা হতো। ট্যাক্স অফিসের কে কমিশনার হবেন, কে ডিসিটি হবেন, কে এনবিআর এর চেয়ারম্যান হবেন, কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে একক ব্যক্তির নিয়ন্ত্রণে সেগুলি পরিচালিত হতো। এখন যদি ভবিষ্যতে যদি সে ধরনের একক ব্যক্তির নিয়ন্ত্রণে দেশ, রাষ্ট্র পরিচালিত হয় তাহলে কিন্তু যেই লাউ সেই কদু থেকে যাবে। আমরা বিগত সময়ে দেখেছি বিবিএসকে তাদের সমস্ত ডাটাকে মিথ্যা ডাটা দিয়েছেন, তারা ফুলিয়ে ফাঁপিয়ে ডাটা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং সরকার তার নিজের ইচ্ছা মতো বিবিএসের ডাটা ব্যবহার করে জনগণকে অসত্য, মিথ্যা তথ্য তারা প্রদান করত। তারা গড়াইও বাড়িয়ে দিত, তারা জন্ম সময় মিথ্যা কথা বলতো, তারা দেখা গিয়েছে যে বাল্য বিবাহ নিয়ে অসত্য কথা বলতো। সুতরাং বিবিএসের যে তথ্য প্রদান করতো সেই তথ্যের মধ্যে যে অসত্যতা ছিল, আমরা সেই অসত্যতা থেকে যে ধরনের তথ্যপত্র বিগত সময় পেয়েছি প্রত্যেকটি তথ্যপত্র মিথ্যা ভরা তথ্যপত্র ছিল। আমি ডক্টর দেবীপ্রিয় ভট্টাচার্য স্যারের কথা বলছি, তিনি কিছুদিন আগে কেমন বাজেট চাই একটি অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছিলেন যে অর্থনীতির দুটি ফুসফুস ব্যাংক ও জ্বালানি খাত আইসিইউতে ছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেগুলিকে আইসিইউ থেকে কিছু রক্ষা করবার চেষ্টা করেছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান, যিনি সিপিডির নির্বাহী পরিচালক ছিলেন, পরবর্তীতে এখন সিপিডির সাথে আছেন সম্মানীয় ফেলো হিসাবে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে এই পর্যায়ে আমি তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের এই মুহূর্তে কর আহরণের মাত্রা পৃথিবীর ভিতরে সর্বনিম্নদের ভিতরে অন্যতম। আমাদের এই অঞ্চলের ভিতরে
যেখানে নেপালে আমাদের চেয়ে আয় মাথাপিছু কম, তারাও কর আমাদের চেয়ে বেশি দেয় দেশজ আয়ের 2/3 আসে হলো পরোক্ষ করের থেকে, প্রত্যক্ষ কর কম। অর্থাৎ যেই মানুষটার আয় নির্বিশেষে আপনি সে যা কিনে সেখানে যা ভ্যাট দেয়, আমি আরও অনেক সচ্ছল পরিবারের থেকে আসার পরেও সেখানে আমরা সে একই পরিমাণে ভ্যাট দিই, এবং সেই ভ্যাটের কোনো কোনো ক্ষেত্রে হয়তো ব্যত্যয় দেওয়া আছে, বেবি ফুড বা অন্য ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রে তো সেটা নাই। সেহেতু আমাদের এই প্রথম বিষয় যদি থাকে সম্পদ আহরণ, আপনারা একই সাথে আপনাদের বলতে হবে কাঠামোগত পরিবর্তন। ওই করকে প্রত্যক্ষ করের উপর আমাদের নিয়ে যেতে হবে। কর ব্যবস্থাপনার সংস্কারের বিষয়টি যেভাবে এসেছে এবং আরও আসতে পারত, সেটা আমাকে কিছুটা একটু অপেক্ষা করতে হয়েছে আপনাদের কাছ থেকে শোনার জন্য। ডিজিটাইজেশন একটা বড় বিষয়, এটা তো আমি আপনাকে বললাম। আরেকটা বড় বিষয় হলো একটা অভিন্ন সংযুক্ত জাতীয় তথ্য ভাণ্ডার। যে লোকটা ট্যাক্স দেয় কি ট্যাক্স দেয় না, তার যে আবার বিজনেস ট্র্যাক একটা টিআইএন আছে, তার সাথে বিআইএন আছে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, তার একটা ভ্যাট নাম্বার আছে, তার একটা জাতীয় পরিচয়পত্র আছে, তার আবার ফ্যামিলি কার্ড আছে, তার আবার ওখানে ভর্তুকির কার্ড আছে, তার অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা ব্যাংকের কার্ড ইত্যাদি আছে। এই সবগুলো তথ্যকে যদি আপনি একত্রিত না করেন, তাহলে তার সামগ্রিক আয় এবং সামগ্রিক অবস্থান কিন্তু আমরা পরিষ্কার করে বুঝি না। অর্থাৎ উনি ট্যাক্স দেন হয়তো 1 লক্ষ টাকা, আবার যেয়ে দেখেন তার একটা সামাজিক সুরক্ষার কার্ড রয়েছে। ওই লোকটা তো ওই সামাজিক সুরক্ষার কার্ড তো থাকার কথা না তার বাড়িতে। এই যে বৈপরীত্যটা আছে, এই বৈপরীত্যটা ধরতে হলে আমাদের অবশ্যই অনেক বেশি এই অভিন্ন তথ্য ভাণ্ডার এবং আবার আমি বলছি তথ্য প্রযুক্তির ব্যবহারটা একটা বড় হাতিয়ার হিসেবে আসবে। আরেকটা আমি আপনাদের উল্লেখ করতে চাই, সেটা হলো কর আহরণের ক্ষেত্রে প্রায় সব দেশেই এখন মূল কর আহরণ হয় উৎসে কর। কারণ আপনি বাজার ব্যবস্থার ভিতর দিয়ে পরোক্ষ কর নেবেন, কিন্তু মূল আয় করটি কিন্তু আপনার উৎসে আসতে হবে, ওটা স্বচ্ছতায় থাকে। এইটা আমার ব্যবসায়ীরা খুব স্বচ্ছন্দ বোধ করেন না আমার উৎসে করের ক্ষেত্রে। কিন্তু উৎস কর এইটা আধুনিকভাবে আমাদের আগাতে হবে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হলো উৎসে কর যে আমি দিলাম, আমার চূড়ান্ত বিচার যখন হয়, আমি ট্যাক্সের ফাইলিং যখন করি, তখন যদি আমি বেশি দিয়ে থাকি, সরকার তোমাকে ফেরত দেয় না। ও একবার যা ঢোকে তা তো আর বেরোয় না। তো সেই জন্য উৎসে করের আধুনিকায়ন পৃথিবীতে এইটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আসবে। এটাতে কর ব্যবস্থার ভিতরে স্বচ্ছতার বিষয়টি আসে। আরেকটা যেটা আপনাদের সকলেরই বোঝার বিষয়, সেটা হলো যে, এবং এটা কার্যত হয়েছে, আপনার সম্পদের আলোচনা ব্যয়ের আলোচনার বাইরে রেখে করা খুবই মুশকিল। এইটাই হলো আপনার জবাবদিহিতার জায়গা, এবং সেই জবাবদিহিতার জায়গা থেকে আমাদের দেখতে হবে যে রাজস্বর কি পরিস্থিতি এবং তার কে দিচ্ছে এবং কে কি পাচ্ছে। সেটার জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি দুটো জিনিস আপনাদের মনোযোগ আকর্ষণ করি, আলোচনা হতে পারত। সেটা হলো যে আইএমএডির কি ভূমিকা, অর্থাৎ বাজেট যে বাস্তবায়ন হয় তার গুণমানকে মূল্যায়ন করবে কে। এবং আপনি দেখবেন আইএমএডি যেটা হলো পরিবীক্ষণ এবং আপনার মূল্যায়নের যে বিভাগটি আছে পরিকল্পনা কমিশনে, তারা শুধুমাত্র টাকা ব্যয় হলো কিনা এইটার উপরে ভিত্তি করে মূল্যায়ন করেন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করেন। অর্থাৎ টাকা খরচ হয়েছে পুরোটা, হ্যাঁ 100% এটা সফল। আসলে ওই টাকা খরচ করে যেই সহযোগ আমার পাওয়ার কথা ছিল, যেই ফলাফল পাওয়ার কথা ছিল, সেই ফলাফলটা পেয়েছি কি পাই নাই, ওইটা কিন্তু ওনারা মূল্যায়ন করে না। আগামী দিনে যদি আমার টাকার ব্যবহারের, সরকারি টাকা ব্যবহারের যদি সঠিক ফলাফলের মূল্যায়ন না হয়, তাহলে আমার রাজস্ব আদায় করার ক্ষেত্রে নৈতিক অবস্থান দুর্বল হয়ে যাবে। কারণ আমি যেই টাকাটা দিচ্ছি সেটাকে আমাকে ফলাফলে আমার পেতে হবে। আর একটা কথা আমি যে আলোচনাটা বড়ভাবে আসে নাই, সেটা হলো 3টি বিষয় থাকে আর্থিক খাতের এই আলোচনায়: রাজস্ব আদায়, রাজস্বের ব্যবহার এবং রাজস্ব ঘাটতি। ঘাটতির আলোচনাটা আরও জোরভাবে আসতে পারত।
ঘাটতির আলোচনাটা কি? বাংলাদেশে এখনো 4-5% জিডিপির অংশ হিসেবে আছে। আমার ঘাটতি কিন্তু সেই অর্থে বড় হয়নি। আর ঘাটতি বাজেট করে এটাতে আর্তনাদ করার কোনো কারণ নেই। আরে আপনি যখন বাড়ি বানান আপনি ঋণ নেন না? ঋণ নিয়েই তো আপনি বাড়ি বানান। কারণ যে কোনো একটি সম্পদ সৃষ্টি করতে হলে ঋণের টাকা লাগে। বিষয়টা হলো আপনি যেই সম্পদ সৃষ্টি করছেন তা দিয়ে এই টাকাটা শোধ দিতে পারবেন কি পারবেন না, এইটাই হলো বিষয়। কিন্তু যেটা আমাদের যেখানে সমস্যা দাঁড়াচ্ছে সেটা হলো যে আমি কোথা থেকে টাকা দিয়ে এইটাকে সাময়িকভাবে মেটাবো, অর্থাৎ আমি টেকসই ঘাটতি অর্থায়ন করতে পারছি কিনা। আপনি যদি জিজ্ঞেস করেন যে যদি রাজস্ব আদায় করা যদি সমস্যা হয়, যদি আমার সেই টাকাকে সঠিক ফলাফলের ভিত্তিতে খরচ করা যদি একটা সমস্যা হয়, তার চেয়ে কম সমস্যা না আমার একটি টেকসই ঘাটতি অর্থায়ন করা। আমি এই মুহূর্তে যে অর্থায়নটা করছি, এইবারের সরকার যে এই আপনার ইন্টারিম সরকার করছেন, অন্তর্বর্তীকালীন সরকার, পুরোটাই প্রায় ব্যাংকের থেকে ঋণ নিয়ে। এবং ব্যাংকের থেকে ঋণ নেওয়া বিদেশি সাহায্যকে ব্যবহার করতে না পারা দুর্বলতার লক্ষণ। এবং ব্যাংকের থেকে আমি যখন ঋণ নেই এবং এই ব্যাংকগুলোর স্বাস্থ্য যখন দুর্বল, তখন যদি আমি তার তারল্য নিয়ে যাই, আবার অপরদিকে যদি সুদের হার বৃদ্ধি থাকে, তাহলে অবশ্যই আপনার ব্যক্তিখাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। আবার এই ব্যক্তিখাত চক্রাকারে আপনাকে কম রাজস্ব দিবে। অর্থাৎ অর্থনীতিতে এই চক্রটা যে কোথায় শুরু আর কোথায় শেষ, এটা নির্ভর করে আপনি আজকে এই বিতর্কে কোন পক্ষে দাঁড়িয়ে আছেন তার উপরে। আপনি যদি ওই পক্ষে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি বলবেন আদায়টাই বড় জিনিস, ওই পক্ষে বসলে পরে আপনি বলবেন খরচটা ঠিক করা এইটি ঠিক জিনিস, আর বোধহয় মধ্যখানে বসলে আমি বলবো টেকসই অর্থায়নটাই বোধহয় ঠিক জিনিস। এইটার ভিতরে এটা সবই নির্ভর করে কার দৃষ্টিতে আমরা দেখি। আমি মনে করি আজকের এই আলোচনা যথোপযুক্ত সময়ে হয়েছে, যথেষ্ট যুক্তিতর্কের মাধ্যমে হয়েছে। যারা করলেন তাদের দেখে আমার গর্ব লাগছে যে আগামী দিনের বাজেট যাদের হাতে আছে তারা আমাদের চেয়ে আরও অনেক বেশি ভালো কাজ করবে। আপনাদের অভিনন্দন, ভালো থাকবেন। আমরা ফলাফলে যাচ্ছি হা না ভোট নিয়ে নিব। রাজস্ব আহরণ বৃদ্ধি করা আসন্ন বাজারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। প্রাক বাজেট নিয়ে আয়োজিত এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি, সেই কারণে বলতে হচ্ছে আজকের এই ছায়া সংসদে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্ত হওয়ার কারণে আমরা প্রাক বাজেট নিয়ে আয়োজিত এই মক পার্লামেন্টে প্রতিযোগিতার বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিকে বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিকে। আরও অনেক 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 বেশি অভিনন্দন রইল আনন্দমোহন কলেজ থেকে। ময়মনসিংহ থেকে আগত আনন্দমোহন কলেজ তাদের যথেষ্ট যুক্তি তথ্য দিয়ে আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করেছে। আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি দল আনন্দমোহন কলেজকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। যারা এতক্ষণ আমাদের আজকের এই ছায়া সংসদ দেখলেন তাদের সবাইকে আমাদের আগামী সংসদ, আগামী পার্লামেন্ট দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।